আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রত্যাশা মতোই তারেক রহমানের চীন সফর দুই দেশকে নাড়িয়ে দিয়েছে। গতকাল মার্কো রুবিও ফোন করেছিলেন ডক্টর জয়শঙ্করকে, মানে ওদের বিদেশমন্ত্রী মার্কো রুবিও, আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। তারেক রহমানের বিদেশ সফর নিয়ে, চীন সফর নিয়ে তাদের মধ্যে দীর্ঘ বাক্যালাপ হয়। তারপরে স্থির হয় আগামী বছর ট্রাম্প আসতে পারেন ভারতে। এই দেখুন, এখন কি কি নিয়ে আলোচনা হবে সেটাও এখানে ডিটেলে লেখা আছে। আজকে আমার ভিএনটা চলছে না, যেটা এডিটিং করে সেটা চলছে না বলে আমি স্ক্রিনে এটাকে দিতে পারছি না। তো যা বলা হচ্ছে, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে, তাতে বিশ্ব আর বসে থাকতে পারে না। এটা মার্কো রুবিওর কথা। বিশ্ব আর বসে থাকতে পারে না। বিশ্বের কাছে একটা বার্তা যাচ্ছে যে একটা দেশ ধীরে ধীরে সিরিয়া, লেবাননের দিকে পৌঁছে যাচ্ছে। এতে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা বুঝি, অবস্থার সৃষ্টি তো আপনারাই করেছেন, সৃষ্টিকর্তা আপনারা। কথা শোনাতে ছাড়েনি, সৃষ্টিকর্তা তো আপনারাই। আপনারা তো ধোয়া তুলসী পাতা নন। আপনারা এই সমস্ত কর্মকাণ্ড করে সিআইএ কে দিয়ে, ডোনাল্ডুকে দিয়ে একটা সরকারকে উচ্ছেদ করে একটা শান্ত দেশকে আপনারা অশান্ত করে দিয়ে এখন আপনারা ভারতের সঙ্গে আলোচনা করার জন্য আসতে চাইছেন। আসুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মার্কো রুবিও ওই পথে আর না গিয়ে তারপর বলেন চীন সফরকে আপনারা কিভাবে দেখছেন, মানে তারেক রহমানের চীন সফরকে। তখন মার্কো রুবিওকে জয়শঙ্করজি বলেছেন যে এখনো এ বিষয়ে তো তেমন কোনো চুক্তি তো হয়নি, যেমন তিস্তা মহাপ্রকল্প, সে বিষয়ে কোনো চুক্তি হয়নি, বিমান কেনা নিয়ে চুক্তি হয়নি। তাছাড়া দেশটা ঋণে ডুবে আছে। যদি এই সমস্ত চুক্তিবুক্তি হয়ও, বিনা পয়সায় তো হয় না। আর আমি যেটা বলেছিলাম আপনাদের, একদিনে আমি টাকা দিলাম দিয়ে 17টা কি 20টা বিমান নিয়ে এলাম, তা তো হয় না। আমরা রাফেল কিনছি 24টা না 36টা। এই রাফেল 2036-এ গিয়ে আমাদের ডেলিভারি হবে। মানে একটা দুটো করতে করতে 2036-এ আমাদের পুরো ডেলিভারি কমপ্লিট হবে। টাকা দিলেই হলো না। টাকা দেওয়ার পরবর্তী সময়ে এরা তো এক গাড়ির শোরুম নয় যে এটা সাজিয়ে রেখে দেবে। এই যুদ্ধ বিমান দিয়ে কি হবে? ভারতের সঙ্গে লড়বে নাকি মায়ানমারের সঙ্গে লড়বে? কার সঙ্গে লড়বে? বাংলাদেশ সেনাবাহিনীর কি সেই শক্তি রয়েছে, সেই গোলা বারুদ রয়েছে? সে প্রশ্নকে আমি দূরে ঠেলে রাখছি। এখন বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমি কালকে যেটা থাম্বনেলে দিয়েছিলাম যে বাঁশে তেল লাগানো হচ্ছে, দেখুন তেলটা কিন্তু লাগানো হচ্ছে। এখন কিন্তু এই তেল কিন্তু বাঁশ। এখন কিভাবে পশ্চাৎ দেশে পতিত হবে সে আমি জানি না, তবে কিছু একটা বড় সড়ো হতে পারে। ট্রাম্পের আসার কথা ছিল নভেম্বর অথবা ডিসেম্বরে, কিন্তু সেই সময়তে মানে তার আগে পরে বেজিংয়ের আমাদের রাষ্ট্রপতি এবং পুতিনের, রাশিয়ার রাষ্ট্রপতি দুজনেই এখানে আসছেন। আমি বারবার আপনাদের বলেছি, ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু ওই সময়ের মধ্যেই আসবেন। G7 এর কথা, G7 বলছি, আমাদের RIC এবং ব্রিক্সের ব্যাপারে। তো একজন লিখেছেন কোয়াডের সঙ্গে এটা মিল খায় না,
বাস্তবতায় কোয়াড আলাদা, কোয়াড একটা আলাদা বিষয়, আর ব্রিক্স আলাদা, আড়াইসি আলাদা। তাকে আমি একটুখানি ঘেঁটে ফেটে দেখতে বলবো, গুগল দেখতে বলবো। তিনি নিশ্চিত না হয়ে কেমন এটা অবাস্তব বলে তিনি বললেন আমি জানি না, তো আমি নামটা আমার মনে নেই। তো যাই হোক, এখন শুধু আসছেন দুটো ব্যাপারে আসছেন ট্রাম্প। একটা হচ্ছে বাণিজ্য চুক্তি। ট্রাম্প হয়তো নেক্সট ইলেকশনে উতরে যাবেন, মিড টার্ম ইলেকশনে। এখন তার কাছে একটা বড় সমস্যা হয়ে গেছে এই বাণিজ্য চুক্তির একটা চূড়ান্ত ফয়সালা উনি করবেন, এটা মার্কো রুবিও বলেছেন। আর দ্বিতীয় হচ্ছে, এবার মুখে নয়, এবার চুক্তি করা হবে বাংলাদেশ এবং বাংলাদেশের ব্যাপারে ভারত ও আমেরিকার মধ্যে লিখিত চুক্তি, মানে যৌথভাবে একটা সিদ্ধান্ত নিয়ে বা একটা কিছু করে বাংলাদেশকে ঠান্ডা করা। এটা হচ্ছে মোটামুটি ট্রাম্পের সফরের যে বিবরণী, সেই বিবরণী এই কাগজটার মধ্যে লেখা রয়েছে। যে কাগজটা আমি বারবার পড়লে পরে অনেকেই আমাকে বলে যে আপনি বারবার পড়ে সময় নষ্ট করেন, আপনি নিজের ভাষায় বলুন না। আমি ওই জন্য তাদের কথা, দর্শকরা হচ্ছে ভগবান, তাদের কথা সবসময় শুনতে হবে। দর্শক যদি বলে আপনি সারাংশ বলুন, আমি সারাংশই বলে দেবো। দর্শক যদি বলে না আপনি পেপার কাটিং দিয়ে আমার দেখান, যদি আজকে আমি দিতে পারবো না, কারণ ভিএনটা খারাপ মানে কি, ওটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে, নইলে পরে গন্ডগোল হচ্ছে। তো তারেক রহমান তো পেলেন না, কিছুই হাতে এলো না। কিছু প্রতিশ্রুতি এসছে, যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়া অত্যন্ত কঠিন। আর কিছু বাজে প্রতিশ্রুতি, মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থান, আমরা বৈদ্যুতিক সহযোগিতা, মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থানের ব্যাপারটা আপনি শিখে তুলে রাখুন। কারণ চীনে এখন যে অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন আছে ভুতুরে সিটি হয়ে রয়েছে, ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। চীনের অবস্থা কিন্তু, অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো নয়। সেক্ষেত্রে চীন যে টাকা দেবে না, সে কথা কিন্তু আমি আগেই বলেছিলাম। এখন যতই আপনাদের সরকার, বাংলাদেশ সরকার যতই ড্রাম পেটাক না কেন, বাস্তবতা এটা যে আপনাদের মূলও ধরিয়ে দিয়েছে। কিন্তু এবার সব থেকে বড় কথা হচ্ছে, সে সর্বনাশের একেবারে গোড়ায় ঘা দিয়ে দিয়েছেন। মানে দুই সাপের মাথায় পা তুলে দিয়েছেন, বিষধর সাপের। ভারত একটু ধীরে করে, কিন্তু আমেরিকার ধৈর্য নেই। আমেরিকা যা করবে ধারাদ্দার করবে। ভারত আস্তে আস্তে একটা রাজনৈতিক নেতাকে ওখানে দিয়েছে, এরপরে নেপালে ওখানে পাঠাবে, ওখানেও একজন রাজনৈতিক নেতাকে পাঠাবে। যেসব জায়গায় গন্ডগোল আছে সে সমস্ত জায়গায় এই রাজনৈতিক পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে তাদেরকে পাঠানো হবে। তো এখন এই অবস্থার মধ্যে আপনারা কিন্তু একটু কঠিন সময়ের মধ্যে রয়েছেন। একটা প্রসঙ্গ বলতে ভুলে গেছিলাম, জয়শঙ্করজি এটা বলেছেন যে আপনারা যে প্যাঁচটা লাগিয়ে রেখে দিয়েছেন, এই যে গোলামি চুক্তির প্যাঁচটা লাগিয়ে রেখে দিয়েছেন, সেটা কি হবে? তখন মার্কো রুবিও বলেছে প্যাঁচ আমরাই লাগিয়েছি, আমরাই খুলে দেবো, যখন সময় আসবে তখন আমরাই তুলে দেবো বা খুলে দেবো, কিছু একটা বলেছেন আর কি, যেটা এখানে পরিষ্কার করে লেখা হয়নি। শুধু লেখা হয়েছে গোলামি চুক্তির ব্যাপারে যেটা বলা হচ্ছে, সেই চুক্তি আদতে
থাকবে কি থাকবে না সেটা নিয়ে আগামী দিনে কথা হবে বলে মার্কো রুবিও মন্তব্য করেছেন। এখন তার মানে আপনাদের দেশে যে গোলামি চুক্তি, আমেরিকার গোলামি চুক্তি রয়েছে, সেই গোলামি চুক্তি থেকে বের করে আনতে পারে একমাত্র ভারত। এই যে ভারতকে দিনরাত গালাগাল করছেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই করে চিৎকার করে যাচ্ছেন, এখন হলো কি? আচ্ছা, এবার বিকেলে আমি আপনার সন্ধ্যেবেলা যে ভিডিওটা করব সেখানে দেখবেন ব্রিটেন একদিন ইটালি ফিটালি সমস্ত নরওয়ে ফরওয়ে সমস্ত চালান করছিল, নেদারল্যান্ড থেকে চালান করছিল, এখন ব্রিটেন বলছে যে আমরা সমস্ত বিদেশি মানে আশ্রয়দাতা যারা আছে তাদেরকে সব আমরা তাড়াবো। কিয়ের স্টারমারের গদি গেল, লেবার পার্টি এখন কি করে দেখা যাক, সেটা আমি বিকেলে বলবো। ওটাও একটা দুর্দান্ত মানে বাজে খবর, যেটা আপনাদের পক্ষে খুব খারাপ। এই পাকিস্তানি এবং বাংলাদেশি এরা বিদেশে যায় উন্নত জীবনযাপনের জন্য, যা আমি বারবার বলেছি, তাহলে ওখানে গিয়ে এই সমস্ত বদমাইশিগুলো করার অর্থটা কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের চীন সফর নিয়ে এখন রীতিমতো তেলেসমাতি চলছে রাজনীতির অঙ্গনে। তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি চীন সফরে যাবেন, তাৎক্ষণিকভাবে আমাদের দেশের এই মুহূর্তে দুটো পরাশক্তি, যারা বাংলাদেশের ব্যাপারে খুব নাক গলাচ্ছে, এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, দুই নম্বরে ভারত, পরস্পর বিরোধী অবস্থানে থেকে এই চীনের সফরটি যেন সফল না হয়, তারা নানা রকম উদ্যোগ নেওয়া শুরু করে দিল। এবং সেই উদ্যোগের মধ্যে সবচেয়ে একটা দৃশ্যমান উদ্যোগ বাংলাদেশে, সেটা হলো মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসন। তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবের সাথে দেখা করলেন এবং সেই দেখার এবং সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে তিনি যেভাবে মকারি করলেন, এতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট হতাশ, বিক্ষুব্ধ, এবং তার এই বিরাগের কথা তিনি জানাতে গিয়েছিলেন খলিলুর রহমান সাহেবকে। দ্বিতীয় যে বিষয়টি দেখলাম, যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেই সময়টিতে বেজিংয়ে থাকবেন, ঠিক সেই সময়টাতে চীন সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, চীনের পররাষ্ট্রমন্ত্রী, তিনি সঙ্গত কারণে সেখানে থাকবেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছে, কিন্তু ওই সময়টাতে ভারত কী করলো, কৌশল করে পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে নিয়ে এলো, চীনের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠকের জন্য। অথবা চীন কৌশল করে তার পররাষ্ট্রমন্ত্রীকে সেখানে পাঠিয়ে দিল। ফলে এই যে বৈঠকটি, এই বৈঠকটি থ্রু মোফা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রোটোকল হয়, সেই প্রোটোকল দিয়ে যে হয়নি, এটি আমরা স্পষ্ট বুঝতে পারছি এখন। তো দ্বিতীয় যে ঘটনাটি, সেটা হলো যখন তারেক রহমান সাহেব গেলেন, আওয়ামী লীগের যারা লোকজন আছেন, বিএনপি বিরোধী শক্তি যে আছেন, তারা সবাই বলা বলি করলেন যে আরে গেছে গেছে গেছে, কিচ্ছু হবে না, একেবারে ওখান থেকে খালি হাতে ফিরতে হবে। দ্বিতীয়ত ওখানে মানে জিংপি, তার সঙ্গে তার দেখা হবে না, কথাও হবে না, বড় জোর হ্যান্ডশেক হতে পারে। যা হোক, পরবর্তীতে যখন দেখা গেল যে না, প্রেসিডেন্ট তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, মানে আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান দিয়েছেন, তাদের মধ্যে বৈঠক হয়েছে, সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয়েছে, বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে মিস্টার শি যে বক্তব্য দিয়েছেন, সেটি এখন রীতিমতো ভাইরাল। যা হোক, সেইভাবে আওয়ামী লীগের লোকজন মোটামুটি ৬-৭ ঘন্টা চুপ থাকলো। একই হলো, তাদের যে নেত্রী চীন সফরে গিয়ে তার সর্বনাশ তিনি ডেকে নিয়ে এসেছিলেন। আর বিএনপি যে কথা বলার চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনার যেখান থেকে শুরু, মানে শেষ, এই চীন দিয়ে শেখ হাসিনার শেষ হয়েছে, সেই চীন থেকেই তারেক রহমানের শুরু হলো। বিশেষ করে চীনের প্রেসিডেন্ট যখন মেনশন করলেন যে তারেক রহমান সাহেবকে থার্ড জেনারেশনের ঐতিহ্যবাহী একটি রাজনীতির ধারক বাহক বললেন, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী, তার মা প্রধানমন্ত্রী, তার বাবা প্রেসিডেন্ট।
তো সে অর্থে শেখ হাসিনা দ্বিতীয় জেনারেশনের, তার কাছে শুধুমাত্র বঙ্গবন্ধুর লিগেসি রয়েছে। তো সেক্ষেত্রে যদি আভিজাত্য ধরেন, যেটিকে বলা হয় অ্যারিস্টোক্রেসি, তো সেই আভিজাত্যের প্রাচীনত্বে তারেক রহমান সাহেব এক ধাপ আগানো, এক জেনারেশন আগানো। তো সেই অর্থে বিএনপির যারা লোকজন তাদের বক্তব্য যে দেখো 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 আমাদের প্রধানমন্ত্রী কতটা ঐতিহ্যবাহী, যে চীনের প্রেসিডেন্ট কিংবা তিনি যখন মালয়েশিয়াতে গেলেন, মালয়েশিয়ার প্রেসিডেন্ট বারবার তার মার কথা স্মরণ করছেন, তার বাবার কথা স্মরণ করছেন। কিন্তু শেখ হাসিনা যে বিদেশে গেছেন কখনো, তো তিনি তো সেই লিগেসিটা ধারণ করতে পারেনি। এর কারণে বঙ্গবন্ধুর সঙ্গে যাদের খাতির ছিল তারা সবাই মরে গেছেন। আর শেখ হাসিনার যে বয়স প্রায় 78 ইয়ার্স ওল্ড নাও, তো তিনি বিশ্বের যে কজন বয়স্ক বা বয়স্কা রাজনীতিবিদ আছেন তাদের মধ্যে শীর্ষতম। ফলে তাকে নিয়ে স্মৃতিচারণ করার, তার বাবাকে নিয়ে স্মৃতিচারণ করার ঘটনা ঘটেনি। তো সেই অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া, তাদের যে উত্থান, তাদের কর্মজীবন, এই সব মিলিয়ে এখন এই রাজনীতিতে যারা আছেন অনেকে স্মৃতিচারণ করতে পারছেন। সেই অর্থে চীনের যে প্রেসিডেন্ট তিনিও স্মৃতিচারণ করলেন, এবং এটি নিয়ে বিএনপির যারা লোকজন আছে তারা তো মহা খুশি। এতটা খুশি যে এখন তারা বলার চেষ্টা করছে যে দেখো দেখো দেখো, যে শেখ হাসিনা চীনে গিয়ে তার পতন ডেকে নিয়ে আসলেন, সেখানে গিয়ে আমাদের নেতা, আমাদের দল কি পর্যায়ে সফল হয়ে গেল। কিন্তু এটাও আবার বেশি, মানে 6 ঘন্টার বেশি স্থায়ী হলো না। এখন যারা আওয়ামী লীগের লোক তারা আবার মুখ খোলা শুরু করেছেন। তাদের বক্তব্য হলো যে চীন কি দিয়েছে, যে সকল আলাপ আলোচনা হওয়ার কথা ছিল সেগুলো তো একটাও আলাপ আলোচনা হয়েছে, বা যে সকল সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এগুলো তো কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়। এই মুহূর্তে বাংলাদেশের টাকা দরকার, সেই টাকা তো চীন দিচ্ছে না। তিস্তা ব্যারেজ নিয়ে একটা টু শব্দ চীন করছে না, অথচ এটি নিয়ে যদি চীন একটু বড় কথাও বলতো অ্যাটলিস্ট ভারতকে চাপে ফেলা যেত। এখন তো ভারতের যারা লোকজন রয়েছেন তারা 32টা দাঁত বের করে তারপরে শেষে উলুধ্বনি দিবে। ওই যে জিহ্বা বের করে, মানে হিন্দুরা যেভাবে উলুধ্বনি দেয় ওভাবে 32টা দাঁত বের করে উড়ু উড়ু করে উলুধ্বনি দেবে, যে গেলা গেলা গেলা, তিস্তা প্রকল্পের কি হলো, হই হই রই রই, তিস্তা প্রকল্প গেল কই, হই হই রই রই, চীনের হাসপাতাল গেল কই, হই হই রই রই, চীনের সেই সামরিক বিমান ঘাঁটি গেল কই, হই হই রই রই, চীনের বস্তা ভরা টাকা গেল কই। ভারত এখন বলবে, এখন ঘুরে ফিরে দাদাদের দিনকাল, এরকম আওয়ামী লীগের লোকজন বলা শুরু করে দিয়েছে। এটি নিয়ে আমি যখন আজকের দিনে ভিডিওটি করছি, এখনও পর্যন্ত বিএনপি তারা মুখ খুলেনি। তাদের যে সমস্ত সরকারি বক্তব্য আসছে সেই সরকারি বক্তব্য খুবই পরিমিত, সংযত, এবং সরকারের পক্ষ থেকে এরকম আহামরি তেমন কোনো কথা বলা হয়নি। ফলে এখানে যে বিষয়গুলো এসছে, যে চীন যে সিল্ক রোড নির্মাণ করতে যাচ্ছে, সেখানে মায়ানমারের মাধ্যমে বাংলাদেশে একটা করিডোর যাচ্ছে, সেই করিডোর দিয়ে চীনের পণ্য সরাসরি বাংলাদেশ থেকে চীনে যাবে মায়ানমার হয়ে, আবার মায়ানমার হয়ে চীনের পণ্য বাংলাদেশে আসবে বাই রোডে কুনমিং হয়ে। এরকম একটা সমঝোতা স্মারক MOU যে প্রস্তাবটা এখন করা হয়েছে, এটা শেখ হাসিনার জামানাতে স্বাক্ষরিত হয়েছে। তো কাজে এটা নতুন কিছু নয়। আবার চীনের যে কথাবার্তা, প্রথম যখন মিস্টার শি বাংলাদেশে এলেন নজিরবিহীনভাবে, তারপরে শেখ হাসিনা গেলেন, ওই সময়টাতে আমরা শুনেছিলাম যে চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে $40 বিলিয়ন তারা দেবে পর্যায়ক্রমে। $40 বিলিয়ন তো দূরের কথা, চীনের $4 বিলিয়ন সরকারের পক্ষ থেকে আসেনি। কাজে যে সকল বিষয় আসে সেটা হলো তাদের প্রাইভেট সেক্টর থেকে প্রকল্প সহায়তা হিসাবে বিভিন্ন প্রকল্পে চাইনিজ কোম্পানিগুলো ব্যবসা পেয়েছে, এবং এই অর্থে চাইনিজ ব্যাঙ্কগুলো তাদের লোন দিয়েছে। যেমন পদ্মা সেতু আমাদের অর্থায়নে টাকা হয়েছে। এই কাজ উঠিয়ে নেওয়ার জন্য চীনা কোম্পানিকে সরকার নিয়োগ দিয়েছে, আর চীনা কোম্পানি সেই কাজগুলো করার জন্য চীনের ব্যাংক থেকে লোন নিয়েছে, এবং সেই লোনের গ্যারান্টার হয়েছে বাংলাদেশ। ফলে ওই যে কোম্পানিগুলো কাজ করেছে সেগুলো সরাসরি কৌশলে বাংলাদেশের উপর এসে পৌঁছে গেছে। এই হলো মূল ঘটনা।
কিন্তু চীন সরকার সরাসরি বাজেটারি সাপোর্ট হিসেবে বাংলাদেশকে একটি ফুটো পয়সা দেয়নি। তারা এখানেও প্রত্যেকটা ক্ষেত্রেই তারা একই কাজ করেছে। যেমন দেখা গেল যে এক্সপ্রেসওয়ে হয়েছে, মেট্রো রেল হয়েছে। তো এখানে চীনা অর্থ যেই প্রক্রিয়াতে আসছে, সেই প্রক্রিয়াতে তারা সবসময় তাদের দেশের কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে অ্যাজ ইট ইজ বাংলাদেশের সোনালী, জনতি, অগ্রণী ব্যাংক তারা বিনিয়োগ করেছে। এস আলম দুবাইতে একটা কাজ করছে, এরকমভাবে তারা সেই কাজগুলো বাংলাদেশে করেছে। কিন্তু তারেক রহমান সাহেবের সাথে যেটা দরকার ছিল যে চায়নার সরকারের পক্ষ থেকে একটা এইড বা সাহায্য যেভাবে তারা পাকিস্তানকে দিচ্ছে, কিন্তু পাকিস্তানকে অত্যন্ত কঠিন শর্তে ঋণ দিয়ে আগামী মোটামুটি 100 বছরের গুলামিতে চীন যেভাবে আবদ্ধ করে ফেলেছে, এতে মোটামুটি পাকিস্তানের সেনাপ্রধান যতই ফিল্ড মার্শাল হোক না কেন, তার যে গোপন অঙ্গ, সেই গোপন অঙ্গ এখন বেইজিংয়ের হাতে। চাপ দিলেই তার আয়ু শেষ। তো সেই দিক থেকে বাংলাদেশ যেটা আশা করেছিল যে চীনের সঙ্গে সেই অনেকগুলো বিমান কিনবে, তারপরে চীনের সঙ্গে যে আমাদের চলমান বাণিজ্যগুলো রয়েছে, বিশেষ করে আমরা যে সামরিক সরঞ্জামাদি চীন থেকে আনছি, সেইগুলো অব্যাহতভাবে আনা হবে। চীন মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির ব্যাপারে কথাবার্তা বলবে, ইতিবাচক নেতিবাচক। তো এই বিষয়গুলো নিয়ে যা বিষয় হটটক হচ্ছিল বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, তার একটাও আলোচনা হয়েছে বা হয়নি এটা আমরা বলতে পারি না। এখানে সরকারের পক্ষ থেকে অনেকটা চুপচাপ অবস্থা নেওয়া হয়েছে। চীনের সরকারের পক্ষ থেকে খুব মেপে ঝুপে চুপচাপ অবস্থায় সেই সরকারকে একটা সুযোগ দেওয়া হয়েছে, যেন সরকার এই মুহূর্তে আমেরিকা অথবা ভারতের রোষানলে না পড়ে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু সরকারের যারা প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ যেভাবে ঢোল বাজাচ্ছে, এতে করে সরকার প্রভোগ হয়ে যেতে পারে। এতে করে সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে স্থবিরতা চলে আসতে পারে। এতে করে সরকারের যে শক্তিমত্তা রয়েছে, সেই শক্তিমত্তায় দুর্বলতা দেখা দিতে পারে। এই গেল একটা। 2 নম্বরে যেটা হয় সেটি হলো সরকারের তো টাকা লাগবে। এখন কোনো মিষ্টি কথায় কাজ হবে না। বাজেটারি সাপোর্টে সরকারের টাকা লাগবে। এখন সেই টাকার সংস্থান আইএমএফ থেকে হচ্ছে না। আইএমএফ আগের যে লোন স্যাংশন ছিল আওয়ামী লীগ জমানাতে, সেটা ক্যান্সেল করে দিয়েছে, বলছে এখন নতুন করে অ্যাপ্লাই করো। আইএমএফের যে প্রোটোকল আছে, সেই প্রোটোকলে নতুন করে অ্যাপ্লাই করে সরকার বলছে আমার $4 বিলিয়ন লাগবে। এই $4 বিলিয়ন সেখান থেকে আনতে কী পরিমাণ আদা জল খেতে হবে এবং কী পরিমাণ শর্ত, আইএমএফের শর্ত পালন করতে হবে, এটা বলে গড নোজ। বিশ্বব্যাংক ঘুরাচ্ছে, কিন্তু বিশ্বব্যাংক প্রকল্প সহায়তা দেবে, যেহেতু আমাদের আঞ্চলিক যে নিয়ম অনুযায়ী আমরা সে টাকা পাবো, কিন্তু সে টাকা দিয়ে তো বাজেটারি সাপোর্ট হবে না। কিন্তু সরকার তো বাজেটকে সাপোর্ট দেওয়ার জন্য টাকা লাগবে, যে টাকা চীন দেবে। কিন্তু চীনের পক্ষ থেকে এই বিষয়গুলোতে কোনো রকম ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে আমরা বলতে পারি না। ফলে এই যে চীন ভ্রমণ করে আসলেন, এটা নিয়ে এক পক্ষের আনন্দ, অপর পক্ষের হতাশা, বা অপর পক্ষের হতাশা, এক পক্ষের আনন্দ, এটা এখনও সেটেল হয়নি। এটি কি সরকারের শুভ সূচনা, নাকি এটি সরকারের গলার ফাঁস? এটি কি তারেক রহমান সাহেবের যে চীন বিজয় হিসেবে চিহ্নিত হবে, নাকি তার সরকারের প্রথম একটা ফরমাল যে ব্যর্থতা, এই ব্যর্থতা আন্তর্জাতিক অঙ্গনে ধরা পড়বে? এটা হয়তো আমরা আরও 1-2 সপ্তাহের মধ্যে জানতে পারব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।